প্রিয় শিক্ষার্থী, এইচএসসি 28 বেসের একাডেমিক ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের একাডেমিকের 2 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের 2 নম্বর ক্লাস। তার মানে আমরা জটিল সংখ্যার একাডেমিকের একটা ক্লাস নিয়েছি, নাই? আচ্ছা, আমরা একটু দেখে আসি। শুরু করি। হ্যাঁ, এইচএসসির একাডেমিক হেলমেট ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের একাডেমিকের 2 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 2 নম্বর ক্লাস। একটু দেখে আসি আমরা পূর্বপাঠে কি পড়ছিলাম। দেখো, পূর্বপাঠে আমরা জটিল সংখ্যা বা জটিল রাশি বা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা নিয়ে আলোচনা করছি। আমরা 2টা টপিক নিয়ে আলোচনা করছিলাম, জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ আর আর্গন যন্ত্র। এই 2টা টপিক নিয়ে আলোচনা করছিলাম, কোনো অঙ্ক করি নাই। হ্যাঁ, আজকের আলোচনার শেষ প্রান্তে আমরা অঙ্কের দিকে যাব। ঠিক আছে, নাও শুরু করো। তো লেখো আলোচনা, আলোচনা অঙ্কের সাথে বাংলা ফ্রি। আমরা ছোট্ট একটা আলোচনা করব এবং এই আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট, জটিল সংখ্যার গুরুত্বপূর্ণ একটা আলোচনা করি। খেয়াল করো, অনুবন্ধী জটিল রাশি বা প্রতিযোগী জটিল রাশি, অনুবন্ধী জটিল রাশি বা প্রতিযোগী জটিল রাশি, ইংরেজি বলে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। আমরা গত ক্লাসে কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমরা কনজুগেট কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব। তো কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা কি? খেয়াল করো, গত ক্লাসে আমরা আর্গন চিত্র দেখছিলাম না? তা আমরা একটা আর্গন চিত্রটা আঁকি। তো মনে করো এটা বাস্তব অক্ষ, আঁকো এটা কাল্পনিক অক্ষ। বাস্তব অক্ষটাকে আমরা এক্স ও এক্স ড্যাশ দ্বারা প্রকাশ করছি, বুঝলি নাই? আচ্ছা, কাল্পনিক অক্ষটাকে আমরা ওয়াই ও ওয়াই ড্যাশ দ্বারা প্রকাশ করছি। তো বাস্তব অক্ষ যখন তুমি জটিল সংখ্যা আর্গন চিত্র আঁকবা, তখন এই অবস্থায় ধরো এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ দেখে একজন মানুষ বলবো কি এটা এই দ্বিমাত্রিক জ্যামিতিতে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকি নাই? তখন তাই তুমি এটা বাস্তব অক্ষ বা তুমি রিয়েল অ্যাক্সিস লিখে নিবা। বাংলায় লিখলে তুমি বাংলায় লেখো বাস্তব অক্ষ, ইংরেজিতে লিখলে রিয়েল অ্যাক্সিস বা আমরা আরি দিয়ে প্রকাশ করি। তাহলে এটা যদি বাস্তব অক্ষ হয় তাহলে কি কাল্পনিক অক্ষ, তাহলে ইমাজিনারি অ্যাক্সিস। আমরা গত ক্লাসে দেখাইছিলাম জটিল সংখ্যাগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতে পারে। জটিল সংখ্যা কাল্পনিক অক্ষের উপর অবস্থান করতে পারে, জটিল সংখ্যা বাস্তব অক্ষের উপরও কি অবস্থান করতে পারে। আমরা বলছি যে বাস্তব অক্ষের উপর থাকে তাহলে বিশুদ্ধ বাস্তব, কাল্পনিক অক্ষের উপর থাকলে কি বিশুদ্ধ কাল্পনিক। এটা আমরা বলছি। ধরো একটা জটিল সংখ্যা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কোনো চতুর্ভাগে আছে। আমার বোঝানোর সুবিধার জন্য আমি প্রথম চতুর্ভাগে নিলাম পি, যে কোনো একটা বিন্দু। তাহলে পি বিন্দু থেকে আমি বাস্তব অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম, নাম দিলাম কত? পি এন। তা আমি ধরে নিলাম ও থেকে এন এই অংশটুকু দূরত্ব এ ধরলাম। তাহলে পি থেকে এই এন এই অংশটুকু দূরত্ব আমার বাস্তব অংশের দূরত্ব এই অংশটুকু কত? বি। তাহলে এই যে পি বিন্দুতে যে জটিল সংখ্যাটা হয়েছে এটাই তো এ প্লাস আইবি। এটাই কি এ প্লাস আইবি। তো এ প্লাস আইবি কে যদি আমরা ক্রমজোরে প্রকাশ করি তাহলে কত? এ কমা বি। ধরো তুমি এ প্লাস আইবি কে যদি ক্রমজোরে প্রকাশ করে তাহলে কত? এ কমা বি। তখন এটাকে বলা হয় প্রতিরূপী বিন্দু। কথাটা খেয়াল করে দেখো, এ প্লাস আইবি এর প্রতিরূপী বিন্দু হলো এ কমা বি। এ প্লাস আইবি এর প্রতিরূপী বিন্দু কি? এ কমা বি। এখন জটিল সংখ্যাটা যদি প্রথম চতুর্ভাগে না থাকে, ধরো জটিল সংখ্যাটা যদি বি দূরত্বে প্রথম চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে না থাকে, যদি চতুর্থ চতুর্ভাগে থাকতো, মানে এই দিক যদি থাকতো বি দূরত্ব সেম, তাহলে এইখানে আরেকটা জটিল সংখ্যা হইল না? তাহলে এই যে তখন যে জটিল সংখ্যাটা হইতো তখন মাইনাস হয়ে যেত গা। তখন এখানে আমরা এ প্লাস আইবি দিয়ে প্রকাশ করছি না? হ্যাঁ, তখন এটা প্রকাশ করতো এ মাইনাস আইবি দ্বারা। এবং দেখো এ প্লাস আইবিটাকে যখন আমরা জেড দিয়ে প্রকাশ করছি, তাহলে এ মাইনাস আইবিটাকে প্রকাশ করি আমরা জেড, সাধারণত আমরা জেড বার দিয়া, তাহলে এ প্লাস আইবি একটা জটিল সংখ্যা। খেয়াল করে দেখো, তার কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন হয়েছে না?
কোনো জটিল সংখ্যার কাল্পনিক অংশ, শুধুমাত্র কাল্পনিক অংশ, বাস্তব অংশ না, শুধুমাত্র কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন করার পর যে জটিল সংখ্যাটা পাইছি, তাহলে এর অনুবন্ধী জটিল রাশি মানে এ প্লাস আইবি, এর অনুবন্ধী জটিল রাশি এ মাইনাস আইবি, আর এ মাইনাস আইবি এর অনুবন্ধী জটিল রাশি কত? এ প্লাস আইবি। শুধুমাত্র কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন হবে, বাস্তব অংশের না। ঠিক আছে, আচ্ছা আমরা লিখি, তাহলে লেখো তারা কোনো জটিল সংখ্যা জেড এর, কোনো জটিল সংখ্যা জেড এর কাল্পনিক অংশের, কোনো জটিল সংখ্যা জেড এর কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন করলে, কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন করলে যে নতুন জটিল সংখ্যা পাওয়া যায়, কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন করলে একটা নতুন জটিল সংখ্যা হয়েছে, ওইটাকে বলা হইব আগের জটিল সংখ্যা কি? অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে কোনো জটিল সংখ্যা জেড এর কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন করলে যে নতুন জটিল সংখ্যা পাওয়া যায়, যে নতুন জটিল সংখ্যা পাওয়া যায় তাকে, কোনো জটিল সংখ্যা জেড এর কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন করলে যে নতুন জটিল সংখ্যা পাওয়া যায় তাকে প্রদত্ত জটিল সংখ্যাটির, তাকে প্রদত্ত জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয়। ক্লিয়ার? আশা করি ঠিক বুঝছো। তোমাকে একটা জটিল সংখ্যা দিব, তার কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন করব, বাস্তব অংশের না, শুধুমাত্র কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন করব। পাতার ওটায় আচ্ছা আমরা এটা উদাহরণ দিই, খেয়াল করো। আগে লেখো, একটা জটিল সংখ্যাকে সাধারণত আমরা জেড দিয়ে প্রকাশ করি, একটা জটিল সংখ্যাকে, কিন্তু তার অনুবন্ধী জটিল সংখ্যাটাকে জেড বার অথবা জেড স্টার দিয়ে প্রকাশ করি। কোনো জটিল সংখ্যা জেড হলে তার অনুবন্ধী জটিল সংখ্যাকে জেড বার বা জেড এর উপর আমরা একটা স্টার দিয়ে প্রকাশ করি। তবে এইটার ব্যবহার আমরা একদম করি না, এইটার ব্যবহার আমরা একদম করি না, করি আমরা জেড বারটাই, করি আমরা কি? জেড বারটা। ঠিক আছে, জটিল সংখ্যাকে যে আমরা প্রকাশ করি, একটা জটিল সংখ্যাকে প্রকাশ করি জেড দিয়া, তার অনুবন্ধী জটিল সংখ্যাকে আমরা প্রকাশ করবো কি দিয়া? জেডের উপর একটা কি? বার দিয়া। ঠিক আছে, তারপর দেখো, খেয়াল করো, মনে করো একটা জটিল সংখ্যা জেড হলো এ প্লাস আইবি, একটা জটিল সংখ্যা জেড কত? এ প্লাস আইবি, তার অনুবন্ধী জটিল সংখ্যা কি? জেড বার। আচ্ছা, এটার উপরে যদি আমি ভার দিই, কথাটা খেয়াল করো, তার অনুবন্ধী জটিল সংখ্যা জেড বার, তাহলে এ প্লাস আইবি, তার উপর আমরা কি দিলাম? ভার দিলাম। তাহলে আমরা তো বই রয়েছি জেড বার হলে মাইনাস আইবি, জেড বার কত? এ মাইনাস আইবি, তার মানে উপরের ভারটা উঠে গেলে গা ওই প্লাসটা মাইনাস হয়ে যাবে গা। উপরের ভারটা যদি উঠে যায়, এই প্লাসটা কি? যারা তোমরা আইসিটিতে পড়ছো, আইসিটিতে পড়ছো না? আচ্ছা আমরা একটা উদাহরণ দিই, খেয়াল করে দেখো। ধরো একটা জটিল সংখ্যা জেড আমরা প্রকাশ করলাম 2 - 3, 2 - 3 একটা জটিল সংখ্যা, ওটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করলাম। 2 - 3i এটা জটিল সংখ্যা, ওটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করলাম। তাহলে জেড বার ইকুয়াল কত হইব? 2 প্লাস হয়ে দেবো গা, তাহলে 2 - 3 এত। এখন এই বারটা যদি তুলে দিই তাহলে আমরা কত দেবো গা? তাহলে 2 + 3i। শুধুমাত্র কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন ঘটবে, বাস্তব অংশের নয়। ঠিক আছে, নেক্সট, তাহলে পাতা ওটা, হ্যাঁ তারপরে আসি। তাহলে ফরাসি গণিতবিদ অগাস্টিন কসি, এটা হলো গিয়া কসির ফোন নাম্বার, তুমি কসিকে ফোন করে জিজ্ঞেস করতে পারো। উনি সর্বপ্রথম অনুবন্ধী শব্দটা প্রবর্তন করছে। তাহলে কসির ছবিটা তুমি এখানে রাখো, ছবিটা এখানে রাখো, তুমি গাঙ্গে নামে দেখা হলে তারা জিজ্ঞাসা করবো আর কি। তাহলে ফরাসি গণিতবিদ অগাস্টিন কসি 1821 খ্রিস্টাব্দে, 1821 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই অনুবন্ধী শব্দটি প্রবর্তন করছে। ফরাসি গণিতবিদ অগাস্টিন কসি 1821 খ্রিস্টাব্দে সর্বপ্রথম অনুবন্ধী শব্দটি প্রবর্তন করেন নাকি? আচ্ছা, কোনো জটিল সংখ্যা তুমি একটু স্টার দিয়ে লেখা রাও, জাস্ট ডাটা জানার জন্য। এটি কি পরীক্ষা দেব? না, এটি কোনোদিন পরীক্ষা দেব না।
কে অনুবন্ধী শব্দটি প্রবর্তন করছে, কত খ্রিস্টাব্দে প্রবর্তন করছে, এগুলো কখনো আসবে না, এগুলো কখনো আসবে না। দেখো, একটা জটিল সংখ্যাকে সাধারণত আমরা জেড দিয়ে প্রকাশ করি, তার অনুবন্ধী জটিল সংখ্যাটাকে জেড বার বা জেড স্টার দ্বারা প্রকাশ করি, করি না? অনুবন্ধী জটিল সংখ্যাকে মিথুন রাশিও বলা হয়, অনুবন্ধী জটিল সংখ্যাকে মিথুন রাশিও বলা হয়। তো কোনো জটিল সংখ্যা জেড এবং এর অনুবন্ধী জটিল সংখ্যাকে, কোনো জটিল সংখ্যাকে জেড এবং এর অনুবন্ধী জটিল সংখ্যাকে মানে জেড বা জেড স্টার দ্বারা প্রকাশ করি, তাকে মিথুন রাশিও বলা হয়, তাকে মিথুন রাশিও বলা হয়। ঠিক আছে, নেক্সট পাতা রোটায়। ঠিক আছে, একটা জটিল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি? জেড দিয়া। তার অনুবন্ধী জটিল সংখ্যা কি দ্বারা প্রকাশ করি? জেড বার। ওটা কি বলে? অনুবন্ধী জটিল সংখ্যা, প্রতিযোগী রাশি, কনজুগেট কমপ্লেক্স নাম্বার, মিথুন রাশি। ঠিক আছে, নেক্সট পাতা রোটায় খেয়াল করো। আলোচনা, এখন আলোচনা ভাল লাগবে, এখন আলোচনাগুলো তোমাদের ভাল লাগবে। ছোট্ট একটা আলোচনা, এই যে পড়ার আলোচনা, মানে এটা হলো নাম্বার পড়ার আলোচনা, এটা হলো নাম্বার আলোচনা। তাহলে ধরো একটা সমীকরণ লিখলাম এক্স স্কয়ার মাইনাস ওয়ান, এটা দ্বিঘাত সমীকরণ। এটা কি দ্বিঘাত সমীকরণ? দ্বিঘাত সমীকরণ কত প্রকারের তুমি জানো? দ্বিঘাত সমীকরণ প্রকারভেদ আছে। এটা একটা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। বিশুদ্ধ হলো গিয়া, ধরো এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটা সমীকরণ না? এটাও দ্বিঘাত সমীকরণ। যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 তাকে দ্বিঘাত সমীকরণ বলে। তো এখানে দ্বিঘাত আছে, এক ঘাত আছে না? যদি দ্বিঘাত থাকে, এক ঘাত থাকে, তখন বলে মিশ্র দ্বিঘাত সমীকরণ। তখন এটা কি? মিশ্র দ্বিঘাত সমীকরণ। এর মধ্যে যেমন মিশ্র না, একটা বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ। আচ্ছা যাক, আমার দরকার প্রশ্ন না, আমরা এই সমীকরণটা সমাধান করব। তাহলে এক্স স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স স্কয়ার ইকুয়াল টু কত? 1। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু 1 হলে এক্স ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 1। আচ্ছা, এখন দেখো, তাহলে এই সমীকরণের ঘাত কত? 2। তো এই সমীকরণের মূল কয়টা হয়েছে? 2টা। ধরো এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল 0 একটা সমীকরণ। তাহলে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0 ইকুয়াল টু সমীকরণ। তাহলে এক্স কিউব ইকুয়াল টু কত? 1। এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স কিউব ইকুয়াল টু কত? 1। এক্স কিউব ইকুয়াল টু 1 হলে এক্স ইকুয়াল টু কত? এক্স কিউব ইকুয়াল টু 1 হলে তাহলে এক্স ইকুয়াল টু কত? স্কুল পর্যায়ে আমরা এক্স ইকুয়াল টু 1 লিখছি, কিন্তু আবার এক্স স্কয়ার ইকুয়াল টু 1 হলে স্কুল পর্যায়ে আমরা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 লিখছি। দেখছি না? কখনো কি মনে প্রশ্ন জাগছে, স্যার এইখানে যদি দুইটা মূল হয়, এইখানে যদি দুইটা মূল হয়, তাহলে এখানে একটা মূল কেন? তাহলে সমীকরণের সর্বোচ্চ ঘাত যত থাকবে, ওই সমীকরণের মূল ততগুলো থাকবে। যদি ঘাত যদি 5 হয়, তা মূল হবে 5টা। ঘাত যদি 30 হয়, তা মূল হবে কয়টা? তা ঘাত তো 3, তো মূল তো হবে 3টা। তা আমরা মূল লিখলাম একটা, বাকি 2টা গেল কই? বাকি, আচ্ছা, এই বাকি 2টা নিয়ে আমরা আলোচনা করব। স্কুল পর্যায়ে এই বাকি 2টা নিয়ে কখন আমরা আলোচনা করি নাই, এখন এই বাকি 2টা নিয়ে আলোচনা করব। তাহলে একটা কথাটা, তাহলে একক মানে 1 এর ঘনমূল নির্ণয়। ওই যে আমরা মাত্র যে সমীকরণটা করছি, 1 কে আমরা ঘনমূল করবো। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এককের ঘনমূল নির্ণয়। এককের ঘনমূল নির্ণয়। আমরা ধরে নিই এককের ঘনমূল কত? এক্স। তাহলে ধরি বা মনে করি এককের ঘনমূল কত? এক্স। এককের ঘনমূল কত? এক্স। তো 1 এর ঘনমূল, তাহলে কিউব রুট ওভার 1 ইকুয়াল কত? এক্স। আমরা এটা ক্যালকুলেশন করে এক্স এর মানটা বাই করব। তাহলে আমাদের কি করা উচিত? আমরা ঘন করব। তো 1 ইকুয়াল টু এক্স কিউব। যদি এক পক্ষে নিয়ে এসে পড়ি, তাহলে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল কত? 0। তাহলে এ কিউব মাইনাস বি কিউব যদি সূত্র ভাঙাই, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটুকু আমরা পারি, আমরা এটুকু জানি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা আমরা এটা বলতে পারি এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, পাতার ওটাই। তাহলে দেখো, এখানে এক্স মাইনাস 1 ইকুয়াল কত? 0। তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 1, এই একটা মূল পাওয়া বললাম। এই যে এক্স ইকুয়াল টু 1, এটা তো বাস্তব, এই মূলটা বাস্তব, যা বাস্তব, এই মূলটা বাস্তব, যা বাস্তব।
এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু, তাহলে আরেকটা রয়েছে, উৎপাদক আরেকটা রয়েছে, তাহলে অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখন তো আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না, পারবো? তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র ব্যবহার করবো। আচ্ছা, আমি রাফ সূত্রটা এখানে লিখে দিলাম সাইডে, তুমি সূত্রটা জানো, তো তুমি এটা স্কুলে পড়ে এসছো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণকে সমাধানটা করলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি, এটা আলাদা তুমি লিখে রাখলা, তাহলে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এই সমীকরণটাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই সমীকরণটাকে যদি আমি এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে এই অঙ্কে এর মান কত? ওয়ান। তাহলে বি এর মান কত? ওয়ান। তাহলে সি এর মান কত? ওয়ান। তো সেটা বলে তাহলে বা এক্স ইকুয়াল টু কত? মাইনাস বি, তো মানে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এর মানও ওয়ান, সি এর মানও ওয়ান, ফোর এ সি বাই কত? টু এ। তাহলে বা এখানে ওয়ান মাইনাস কত? ফোর। তাহলে বা এক্স ইকুয়াল টু কত? তাহলে রুট ওভার মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই কত? টু। এখন আমরা গত ক্লাসে শিখাইছি যে রুট ওভার মাইনাস থ্রি, রুট ওভার মাইনাস থ্রিটাকে আমরা রুট ওভার থ্রি আই এই ফর্মে লিখতে পারবো। তো লিখি, তাহলে এক্স ইকুয়াল টু কত? মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই বাই টু। এখন আসি, স্কুল পর্যায়ে আই সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না, তাহলে এখানে আইসা পড়ছে না? রোড থ্রি একটা বাস্তব সংখ্যা, এটা রোড থ্রি একটা অমূলক সংখ্যা, অমূলক সংখ্যা বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার সাথে যদি আই যুক্ত থাকে সংখ্যাটা বাস্তব থাকে না, তাহলে এটা একটা জটিল সংখ্যা। এটা একটা কি? স্কুল পর্যায়ে আমাদের জটিল সংখ্যা সম্বন্ধে কোনো ধারণা ছিল না। তো এখানে এই তাহলে আমরা সমাধানটা করার পরে এক্স এর মান পাইছি একটা ওয়ান, আর দুইটা পাইছি মাইনাস ওয়ান প্লাস মাইনাস রো থ্রি আই বাই কত? টু। তাহলে বাস্তব সংখ্যা ছিল একটা, জটিল সংখ্যা কয়টা? দুইটা। বাস্তব সংখ্যা একটা, জটিল সংখ্যা কি? স্কুলে আমাদের জটিল সংখ্যা সম্বন্ধে কোনো ধারণা ছিল না, বিধায় আমরা কি করছি? জটিল সংখ্যাটা বাদ দিয়ে গেছিলাম। তাই বলছিলাম যে এক্স কিউবকে ঘনমূল করলে শুধু আমরা একটাই লিখছিলাম। তাহলে করি গুছাই লেখাটা। তাহলে সুতরাং এককের ঘনমূলগুলি, একক মানে ওয়ান, একক মানে ওয়ান, তো ওয়ানের ঘনমূলগুলি একটা হলো ওয়ান, একটা মাইনাস ওয়ান প্লাস মাইনাস রো থ্রি আই বাই টু, একটা ওয়ান, একটা মাইনাস ওয়ান প্লাস মাইনাস রো থ্রি আই বাই টু। আচ্ছা, এই যে জটিল ঘনমূলগুলা দেখতে একটু বড় বড় না, বারবার লিখতে আমাদের অসুবিধা হয় না? তো বারবার আমরা লিখতে কি হয়? অসুবিধা হয়। তাই এই জটিল ঘনমূলগুলো, এটা মূল কয়টা? একটা প্লাস ধরলে একটা মূল, একটা কি মাইনাস ধরলে একটা মূল। এই প্লাসেরটাকে সাধারণত আমরা গ্রিক বর্ণ ওমেগা দ্বারা প্রকাশ করি, সাধারণত আমাদের লেখার সুবিধার জন্য। তো মাইনাস ওয়ান প্লাস রো থ্রি আই বাই কত? টু। সাধারণত আমরা প্লাসেরটাকে গ্রিক বর্ণ ওমেগা দ্বারা প্রকাশ করি। মজার বিষয় কি জানো? প্লাসেরটা যদি ওমেগা হয়, তো মাইনাসেরটা হবে ওমেগা স্কোয়ার। হ্যাঁ, ডাউন করে আমরা দেখবো। প্লাসেরটা যদি ওমেগা হয়, তাহলে মাইনাসেরটা হবে কি? আবার মাইনাসেরটা যদি ওমেগা হয়, তাহলে প্লাসেরটা ওমেগা। আচ্ছা, তো আমরা এটা দেখবো আমরা। তাহলে এককের ঘনমূল কয়টা? তিনটা। এককের ঘনমূল খুবই গুরুত্বপূর্ণ। এককের ঘনমূল কয়টা? বাস্তব কয়টা? জটিল কয়টা? তো গুছাই লিখি। তাহলে এককের ঘনমূলগুলি, সুতরাং এককের ঘনমূলগুলি একটা ওয়ান, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। এককের ঘনমূলগুলি একটা ওয়ান, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। একটা বাস্তব, দুইটা জটিল। একটা বাস্তব, দুইটা জটিল। পাতার ওটাই। হ্যাঁ, আচ্ছা, তারপর আসি। ধরো এই যে আমরা যখন ধরলাম দেন এককের ঘনমূল মাইনাস ওয়ান প্লাস রো থ্রি আই বাই টু, লিখি এটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করছি। প্লাসেরটা যদি ওমেগা হয়, তাহলে মাইনাসেরটা কত? ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার কত? মাইনাস ওয়ান মাইনাস রো থ্রি আই বাই টু। আচ্ছা, এখন যদি আমি এটাকে ভাঙিয়ে ভেঙে লিখি, দেখো মাইনাস ওয়ান বাই টু প্লাস রো থ্রি বাই টু আই লিখতে পারবো?
তাহলে ওমেগা ইকুয়াল টু মানে মাইনাস হাফ প্লাস ρ3/2i। তাহলে ওমেগা স্কোয়ার কত হইব মাইনাস হাফ মাইনাস ρ3/2i। তাহলে ওমেগা স্কোয়ার কত হইব মাইনাস হাফ মাইনাস ρ3/2i হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে মাইনাস হাফ এই অংশটাকে বাস্তব সংখ্যা না, শুধু এটা বাস্তব, এটা বাস্তব। আবার আইটা যদি বাদ দিয়ে দিই, আইটা যদি বাদ দিয়ে দিই ρ3/2 ওটাও তো বাস্তব, আইটা বাদ দিলে ওটাও কি বাস্তব। তাহলে এটাকে যদি আমি এ ধরি মাইনাস হাফটাকে, আর এটাকে যদি আমি বি ধরি, এটা এ প্লাস আইবি আকারে রয়েছে না, আকারটা তো এ প্লাস আইবি। এটা যদি এ প্লাস আইবি আকারের হয় তাহলে এটা কি এ মাইনাস আইবি আকার। তার মানে এই দুটা কি অনুবন্ধী না? আজকে শিখছি না, এই দুটা কি তাহলে কি একে অপরের অনুবন্ধী, একে অপরের কি অনুবন্ধী। তাহলে এককের ঘনমূল কয়টা? 3টা। বাস্তব কয়টা? 1টা। জটিল সংখ্যা কয়টা? 2টা। তাহলে জটিল মূল দুইটা একে অপরের অনুবন্ধী। আর তাহলে আমরা এককের ঘনমূল নিয়ে আলোচনা করতেছি, করি। আবার আসে খেয়াল করো, ধরো x² - 5x + 6 = 0 এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণকে সমাধান করলে দুইটা মূল, এটা 2 আর এটা কত 3। এটা আমরা ছোটবেলা থেকে বারবার লিখছি, ঠিক আছে? এখন দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণের মূল এই সমীকরণকে সিদ্ধ করে না? যে কোনো সমীকরণের মূল ওই সমীকরণকে কি করবে? 2 বসালে এটা 0 হবে, সিমিলারলি 3 বসালে কি 0 হবে। তাহলে আজকে যে আমরা একটা সমীকরণ সমাধান করলাম, এটা তো একটা সমীকরণ x³ - 1 = 0। তো এই সমীকরণকে সমাধান করলে কয়টা মূল হয়েছে? এটা 1, এটা ওমেগা, এটা ওমেগা স্কয়ার। আচ্ছা, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করছিলাম, প্রথম পাইছিলাম x - 1 × x²। আমি এগুলো ভালো লিখলাম না, এগুলো আলোচনা তো এখানে আর বাটা দিলাম না আর কি, জাস্ট বোঝার জন্য আর কি। অঙ্ক করার সময় তো বসে ভালো লাগবো। তাহলে এই যে x - 1 = 0 ধরলে, x - 1 = 0 ধরলে x ইকুয়াল কত ছিল? 1। আবার দাও x² + x + 1 = 0 ধরলে x ইকুয়াল কত পাইছি? ওমেগা আর ওমেগা স্কয়ার। মানে এইটাকে সমাধান করার পরে, এটাকে সমাধান করার পরে কি পাইছি? ওমেগা আর ওমেগা স্কয়ার পাইছি না? বুঝো কথাটা, খেয়াল করে দাও। তার মানে দেখো কথাটা, এই যে এই সমীকরণটাকে x³ - 1 = 0 এই সমীকরণটাকে সমাধান করার পরে মূলগুলো পাইছি 1 ওমেগা ওমেগা স্কয়ার। তার মানে এই 1 এই সমীকরণকে সিদ্ধ করবে, এই x³ - 1 = 0 এর মূল যেহেতু 1, তো 1 এই সমীকরণকে কি করবে? তো 1 যদি আমি বসাই দিই তো 1 - 1 0। সিমিলারলি ওমেগা এই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। তো আমি যদি এখানে x এর জায়গায় ওমেগা বসাই, তাহলে ওমেগা³ - 1 = কত? 0 করবে। ওমেগাও তো তার মূল। তাহলে আমরা যদি এখানে যদি ওমেগা³ - 1 = 0 বসাই, তাহলে ওমেগা³ = কত? 1। ব্লক করে দিই। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আজকের দিনে গুরুত্বপূর্ণ একটা টপিক। ওমেগা³ = কত? 1। তো সিমিলারলি ওমেগা স্কয়ার যদি এখানে বসাই, দেখো এই ওমেগা স্কয়ার যদি এখানে বসাই, তো ওমেগা টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তো ওমেগা টু দি পাওয়ার 6 = কত? 1। ওমেগা³ = 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 6 = কত? 1। আবার আসে, খেয়াল করে দেখো, ভালো মতো খেয়াল করে দেখো, এই যে সমীকরণটা দাও 1 ওমেগা ওমেগা স্কয়ার এই সমীকরণকে সিদ্ধ করবে, কিন্তু 1 এই সমীকরণকে সিদ্ধ করবে। x - 1 = 0 ধরলে ওই সমীকরণকে সিদ্ধ করবে। 1 কি এই সমীকরণকে সিদ্ধ করবে না, কারণ এই সমীকরণে মূল না। তাহলে আবার এই সমীকরণকে সিদ্ধ করবে কেটা? ওমেগা আর কত? ওমেগা স্কয়ার। তাহলে x² + x + 1 = 0 এই সমীকরণের মূল কত? ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা আর ওমেগা স্কয়ার এই সমীকরণকে কি করবে? তো বসাই আমরা। তাহলে ওমেগা যদি বসাই, x এর জায়গায় যদি ওমেগা বসাই, তাহলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 = কত? 0। তো আমরা গুছাই লিখি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার = কত? 0। তো ব্লক করে দিই। গুরুত্বপূর্ণ কথা। তাহলে এই তিনটা কি এককের ঘনমূল না? তাহলে এককের ঘনমূল 3টার সমষ্টিগত 0 আমরা সিদ্ধান্ত নিতে পারি না? তো এখানে বলতে পারি না এককের ঘনমূল 3টির সমষ্টি 0। এককের ঘনমূল 3টির সমষ্টি 0। এককের ঘনমূল কয়টা? বাস্তব কয়টা? জটিল কয়টা? এককের ঘনমূল 3টির সমষ্টিগত 0।
আমি এইখান থেকে বলতে পারবো না 1 প্লাস ওমেগা ইকুয়াল কত মাইনাস ওমেগা স্কোয়ার। আমার অঙ্ক করার সময়গুলো লাগবে, আমি এইখান থেকে বলতে পারবো না 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত মাইনাস ওমেগা। ব্লক করে দিই, এটি সূত্র, আমার অঙ্ক করার সময় লাগবে। এবার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত -1। হ্যাঁ, এটা আবার এমসিকিউ। দেখো, ওমেগা আর ওমেগা স্কোয়ার কি এককের ঘনমূল না? ওমেগা আর ওমেগা স্কোয়ার কি এককের ঘনমূল না? এককের ঘনমূলগুলোর সমষ্টি -1। এটা আবার এমসিকিউ। এটা তোমার কলেজ পরীক্ষাতে আসে, এমনকি আগে অ্যাডমিশন টেস্টও আসতো। এখন তো কলেজে এইসব এগুলা পাতার ওটায়। আচ্ছা, খেয়াল করো, দেখো আমরা জানি, আমরা মাত্র পড়েছি তাহলে ওমেগা কিউব ইকুয়াল কত 1, মাত্র পড়ছি ওমেগা কিউব ইকুয়াল টু 1। তাহলে ওমেগা কিউবটাকে আমরা ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ফর্মে লিখতে পারবো। তাহলে ওমেগা কি একটা এককের কাল্পনিক ঘনমূল না? ঘনমূল। তাহলে ওমেগা স্কোয়ার এককের একটা কাল্পনিক ঘনমূল না? এটাও এককের কাল্পনিক ঘনমূল। তাহলে এককের কাল্পনিক ঘনমূল দুইটার গুণফল কত? 1। তাহলে হবে তারা, তার মানে জটিল দুইটির গুণফল কত? 1। জটিল ঘনমূল দুইটির গুণফল কত? এককের কাল্পনিক ঘনমূল দুইটা, এককের কাল্পনিক ঘনমূল দুইটার গুণফল কত? 1। তাহলে জটিল ঘনমূল দুইটির গুণফল কত? 1। তো গুণফল 1, যোগফল কত? গুণফল কি 1, যোগফল কত? মাত্র না বললাম, ঠিক আছে। এখন আমি এইখান থেকে বলতে পারি ওমেগা ইকুয়াল কত 1/ওমেগা স্কোয়ার, বা আমি এটা বলতে পারি ওমেগা স্কোয়ার ইকুয়াল কত 1/ওমেগা। তার মানে একে অপরের কে উল্টা না, একে অপরের উল্টা বা রিসিপ্রোকাল, একে অপরের উল্টা বা রিসিপ্রোকাল। তাহলে এককের কাল্পনিক ঘনমূল দুইটা একে অপরের উল্টা, একে অপরের অনুবন্ধী, এগুলো বৈশিষ্ট্য। একে অপরের উল্টা, একে অপরের অনুবন্ধী, পাতার উল্টায়। আবার আসে, খেয়াল করো, এই যে এককের ঘনমূলের বৈশিষ্ট্য, প্রপার্টিজ অফ কিউব রুট ওভার 1, এককের ঘনমূলের বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউ আসে। নাম্বার 1, এককের ঘনমূল কয়টা? 3টা। বাস্তব কয়টা? 1টা। জটিল কয়টা? তাহলে হবে কতটা? তাহলে এককের ঘনমূল 3টি, এককের ঘনমূল 3টি, একটি বাস্তব, একটি বাস্তব, 2টি জটিল। এককের ঘনমূল 3টি, এককের ঘনমূল 3টি, একটি বাস্তব, 2টি নাম্বার 2। খেয়াল করো, তাহলে এককের ঘনমূলগুলা একে, একটা যদি ওমেগা হয়, এটা কত? এখন প্রমাণ দেখাবো একবারে। দেখো, জটিল ঘনমূল দুইটির একটি অপরটির বর্গ, জটিল ঘনমূল দুইটি একটি অপরটির বর্গ, মানে একটাকে যদি ওমেগা দ্বারা প্রকাশ করি, আরেকটাকে কি করব? ওমেগা স্কয়ার দ্বারা প্রকাশ করব। জটিল ঘনমূল দুইটি একটি অপরটির বর্গ। ধরো আমরা ধরে নিলাম প্লাসেরটা ওমেগা দিয়ে প্রকাশ করছি, তাহলে ওমেগা ইকুয়াল কত? -1 প্লাস রুট ওভার -3 বাই কত 2। আমি প্লাসেরটাকে ওমেগা দিয়ে প্রকাশ করছি। এখন যদি আমি বর্গ করে দিই, তাহলে ওমেগা স্কয়ার, দাও এখানে একটু ভুল আছে, এটা ওমেগা স্কয়ার, তাহলে -1 প্লাস √3i হোল স্কয়ার বাই কত 4, -1 প্লাস √3i হোল স্কয়ার বাই কত 4, বর্গ করলাম। এখন এই -1টাকে যদি আমি এ ধরি, -1টাকে যদি এ ধরি আর √3iটাকে যদি বি ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, ছোট বাংলায় দিন স্কয়ার আছে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে কি, বা ওমেগা স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার বাই 4। হ্যাঁ, প্রমাণ পরীক্ষা হলে আসে না, জাস্ট আমরা প্রমাণ জানার জন্য বলতেছি। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2√3i, এখানে √3 স্কয়ার করলে কত? 3, √3 স্কয়ার করলে 3, এখানে কত আছে? i স্কয়ার আছে না? গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম i স্কয়ার মান -1, এটা -3 হয়ে যাবে। তাহলে করি, তাহলে ওমেগা স্কয়ার, তাহলে বা ওমেগা স্কয়ার ইকুয়াল টু 1
+2 -1 √3i। আচ্ছা, এই লাইনটা আমরা আরেকবার লিখছি, তোমার লেখার দরকার নেই, এই লাইনটা আরেকবার লিখছি জাস্ট জানার জন্য। তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত? 1 -2 √3i -3 বাই কত 4। ঠিক আছে, তাহলে 1 আর -3 ক্যালকুলেশন করলে -2 যোগ বিয়োগ করি, সাইডে লিখে দিলাম, যেহেতু আই স্কয়ারের মান -1, যেহেতু আই স্কয়ারের মান -1, তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত? -2 √3i বাই 4। এখন যদি এখান থেকে 2 কমন নিয়ে, এখান থেকে 2 কমন নিয়ে কাটাকাটি করি, এই 2 কাটা এখান থেকে 2 হয়ে যাবো এটা, তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত? -1 -√3i বাই 2। তার মানে কথাটা খেয়াল করে দাও, আমরা প্লাসেরটাকে ওমেগা ধরছিলাম না, তাহলে ওমেগা ইকুয়াল -1 +√3i -1 +√3i বাই কত? 2। আমরা প্লাসেরটাকে ওমেগা ধরছি না, ধরে যদি আমরা বর্গ করি, খেয়াল করো, যদি আমরা বর্গ করি তাহলে আমরা মাইনাসেরটা পাইছি, -1 -√3i -1 -√3i বাই 2 পাইছি। কেউ যদি মাইনাসেরটাকে ওমেগা ধরে, ধরো মাইনাসেরটাকে যদি আমরা ওমেগা ধরি, যদি বর্গ করো তাহলে প্লাসেরটা পাওয়া যাবে। আচ্ছা, বাস্তবে এরকম কোনো সম্পর্ক আছে? যেমন 5কে যদি বর্গ করি তাহলে কত? 25। আবার 25কে বর্গ করলে কখনো 5 হবে? 5 হবে। তাহলে ওমেগাকে বর্গ করলে ওমেগা স্কয়ার হয়, আবার ওমেগা স্কয়ারকে বর্গ করলে ওমেগা হয়। ওমেগা স্কয়ার এটাও দেখাবো, যেন ওমেগা স্কয়ারকে যদি তুমি বর্গ করো তাইলে ওমেগা হবে। আচ্ছা, পাতার উল্টাই। নেক্সট, তারপরে আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছিলাম। তাহলে জটিল ঘনমূল দুইটার গুণফল 1। এককের ঘনমূল কয়টা? 3টা। বাস্তব কয়টা? 1টা। জটিল কয়টা? 2টা। জটিল ঘনমূল দুইটির গুণফল কত? 1। মাত্র কিছুক্ষণ আগে দেখাইছি। তাহলে ওমেগা কিউব ইকুয়াল টু কত? 1। তো ওমেগা কিউবকে লেখা যায় ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার। এককের জটিল ঘনমূল দুইটির গুণফল কত? 1। নাম্বার 4, তাহলে জটিল ঘনমূল দুইটি একটি অপরটির উল্টা, কিছুক্ষণ আগে দেখাইছি আমরা, অর্থাৎ গুণাত্মক বিপরীত। একটি অপরটির কি উল্টা, মানে একটা ওমেগা স্কয়ার। এই যে এখান থেকে যদি ওমেগাতে ভাগ করে দিই তাহলে ওমেগা ইকুয়াল টু কত? বা 1 বাই ওমেগা স্কয়ার। 1 বাই ওমেগা স্কয়ার। জটিল ঘনমূল দুইটির একটি অপরটির উল্টা বা গুণাত্মক বিপরীত, তাহলে ওমেগা ইকুয়াল কত? 1 বাই ওমেগা স্কয়ার লিখতে পারি, বা ওমেগা স্কয়ার ইকুয়াল কত? 1 বাই ওমেগা, বা ওমেগা স্কয়ার ইকুয়াল কত? 1 বাই ওমেগা। তাহলে একে অপরের উল্টা। তা আমরা পাইলাম আপাতত 3টা বৈশিষ্ট্য পাইছি। এককের জটিল ঘনমূল 3টা, একটা বাস্তব, 2টা জটিল। পরেরটা বসাইছি, একটা এটার কি বর্গ, একটা এটার কি উল্টা। কেন? তারা অনুবন্ধী না, একে অপরের অনুবন্ধী না, পাতার উল্টায়। তাহলে নাম্বার 4, এটা তো 4 নম্বর মনে হয়। তাহলে এই এককের জটিল ঘনমূল 3টির যোগফল 0। এটা 5। আচ্ছা, এককের ঘনমূল 3টির যোগফল কত? 0। এটা 5। তো যোগফল 0 মাত্র দেখাইছি আমরা। এখন তুমি যদি এখানে ওমেগার মানটা আর তুমি যদি এখানে ওমেগা স্কয়ারের মানটা বসায় দাও, তাইলেও ক্যালকুলেশন করো, তাহলেও এর যোগফল 0ই হবে। তাহলে এককের ঘনমূল 3টির যোগফল 0। ধরো এখানে যদি আমরা এই 1 না হয়ে, ধরো ওমেগা টু দি পাওয়ার 7 হইতে বলতেছি, ওমেগা টু দি পাওয়ার 8 আর ওমেগা টু দি 9, ওমেগার ঘাত পরপর 3টা পূর্ণ সংখ্যা থাকলে, পরপর এখানে 7 আছে, এখানে 8 আছে, এখানে কি 9 আছে, ওমেগার ঘাত পরপর 3টা যদি পূর্ণ সংখ্যা থাকে, থাকার যোগ করলে যোগফল কত? 0। তাহলে অনুরূপভাবে আমরা যদি বলি, ধরো ওমেগা টু দি পাওয়ার, এখানে যদি বললাম ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার n প্লাস 2 ইকুয়াল কত? 0। কখন? যখন n পূর্ণ সংখ্যা, যখন n কি পূর্ণ সংখ্যা, পরপর 3টা পূর্ণ সংখ্যা থাকতে হবে। ঠিক আছে। এখন ধরো তোমার কলেজ পরীক্ষাতে প্রশ্ন এলো ওমেগা টু দি পাওয়ার 2025,
ওমেগা টু দি পাওয়ার 2026, ওমেগা টু দি পাওয়ার 2027, তাহলে এই তিনটার যোগফল কত হইব? 0 হবে। পরপর তিনটা পূর্ণ সংখ্যা 25, 26, 27 ইকুয়াল কত? 0। হ্যাঁ, কেমনে 0 হয় এটা আমরা দেখাবো। পাতার উল্টায়। নেক্সট। আচ্ছা, তাহলে ওমেগার ঘাতসমূহ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওমেগার ঘাতসমূহ আমাদের অঙ্ক করার সময় এটাই লাগবে। ওমেগার ঘাতসমূহ খেয়াল করো, আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1, আমরা মাত্র বেরিয়েছি। ওমেগা কিউব ইকুয়াল কত কি? তাহলে ওমেগা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত হইব? তাহলে ওমেগা কিউব হোল স্কয়ার, তাহলে 1 স্কয়ার মানে কত? 1। আমরা ওমেগা টু দি 6 ও 1 বলছি। অন 6 না হইয়া যদি ওমেগা টু দি পাওয়ার 9 বাই করি, ধরো ওমেগা টু দি পাওয়ার 9, ওমেগা টু দি পাওয়ার 9টাকে লেখা যাবে ওমেগা কিউব হোল কিউব। তাহলে ওমেগা কিউব হোল কিউব, তো ওমেগা কিউবের মান 1, 1 কিউব ইকুয়াল কত? 1। তার মানে ওমেগার ঘাত কতটা খেয়াল করো, 3। এখানে কত? 3। এখানে কত? 6। এখানে কত? 9। সিমিলারলি তুমি যদি ওমেগা টু দি পাওয়ার 12 লেখো, ওমেগা টু দি পাওয়ার 12 এটাও 1। তুমি যদি ওমেগা টু দি পাওয়ার 15 লেখো, তাহলে এটাও কি? 1। তাহলে ওমেগার ঘাতগুলো 3 দ্বারা বিভাজ্য না? ওমেগার ঘাত যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে তার মান হবে 1। তাহলে কথাটা ওমেগার ঘাত, ওমেগা এর ঘাত 3 দ্বারা বিভাজ্য হলে এর মান হবে 1। ওমেগার ঘাত 3 দ্বারা বিভাজ্য হলে এর মান কত? 1। 3 দ্বারা বিভাজ্য না হয়, সবসময় যেন ওমেগার ঘাত 3 দ্বারা বিভাজ্য হবে এমন কোনো কথা আছে? 3 দ্বারা তো বিভাজ্য নাও হতে পারে। ঠিক আছে, ওমেগার ঘাত 3 দ্বারা বিভাজ্য হলে এর মান কত? 1। ওমেগা কিউব ইকুয়াল টু 1, ওমেগা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1, ওমেগা টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 1। ঠিক আছে, পাতার উল্টায়। নেক্সট, খেয়াল করো, ধরো ওমেগার ঘাত 3 দ্বারা বিভাজ্য না, তো ওমেগা টু দি পাওয়ার 4 এটা কি 3 দ্বারা বিভাজ্য? না। তাহলে আমরা ভাঙ্গা 3 দিয়ে লিখি, ঘাতটাকে 3 দিয়ে লিখি, তাহলে ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে ওমেগা কিউবের মান কত? 1। তার মানে 1 ইন্টু ওমেগা, 1 ইন্টু ওমেগা মানে ওমেগা। আচ্ছা, তাহলে ওমেগা টু দি পাওয়ার 5, 5টাকে যদি আমরা লিখি ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, তো ওমেগা কিউবের মান কত? 1। 1 ইন্টু ওমেগা স্কোয়ার, 1 ইন্টু ওমেগা স্কোয়ার মানে কত? ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা টু দি পাওয়ার 6 কত? 1 আমরা জানি। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা ওমেগা টু দি পাওয়ার 7 বাই করি, ওমেগা টু দি পাওয়ার 7কে আমি লিখতে পারবো না ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা? আমি লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু কত? ওমেগা। 6 এর মান কত? 1। 1 ইন্টু ওমেগা, তার মানে কত? ওমেগা। আমরা ওমেগা টু দি 8টা কি হবে? ওমেগা টু দি 6 ইন্টু ওমেগা স্কোয়ার। 8টাকে আমরা 6 ইন্টু ওমেগা স্কোয়ার দিয়ে লিখি ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু কত? ওমেগা স্কোয়ার। আবার 6 এর মান 1, ওমেগা টু দি 6 এর মান কত? 1, তো 1 ইন্টু ওমেগা স্কোয়ার। তার মানে কথাটা খেয়াল করে দেখো, ধরো এর আগে আমি ওমেগা কিউব লিখলাম, ধরো আমি এর আগে ওমেগা কিউব লিখলাম, ওমেগা কিউব ইকুয়াল টু কত? 1। তো 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এরপরে তুমি যদি ওমেগা টু দি পাওয়ার 9 লেখো তাহলেও কত? 1। তার মানে কি দাঁড়াইতেছে? ওমেগার ঘাত যত বড়ই থাক এর মান 1 ওমেগা ওমেগা স্কোয়ার হইতাছে। ঠিক আছে, ওমেগার ঘাত যত বড়ই থাক এর মান কি? 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে হোক ওমেগা এর যে কোনো ঘাতের মান, ওমেগা এর যে কোনো ঘাতের মান 1 ওমেগা ওমেগা স্কোয়ার। ঠিক আছে, কথাটাই 3 দ্বারা বিভাজ্য হইলে 1, আর 3 দ্বারা বিভাজ্য না হলে আমরা ছোট বানায় ফেলাইব। ধরো তোমাকে যদি বলা হয় ওমেগা টু দি পাওয়ার 31, ওমেগা টু দি পাওয়ার 31, 31 তো 3 দ্বারা বিভাজ্য না, তাহলে 31টাকে আমরা লিখবো ওমেগা টু দি পাওয়ার 30, ওমেগা টু দি পাওয়ার 30 ইন্টু কত? ওমেগা। তো 30 এর মান কত? 1, তাহলে 1 ইন্টু কত? ওমেগা। তাহলে 1 ইন্টু কত? ওমেগা, তার মানে কত? ওমেগা। ঠিক আছে, নেক্সট। এইটুক আলোচনার পরে আমরা অঙ্কে যেতে পারবো। এখন বইটা বাই করো। এখন আমরা 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস, 4 নম্বর ক্লাস আপাতত আমরা অঙ্ক করবো। পাতার উল্টায় না, দেখো বইটা বাই করো। যারা এই অক্ষরপত্র প্রকাশনী ব্যবহার করতেছ তাদের 10-এর 5
আর যারা কেতাব স্যারের বই ব্যবহার করতেছ তাদের 13 বি। ঠিক আছে, এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে, আচ্ছা এককের ঘনমূল কয়টা? 3টা। বাস্তব কয়টা? 1টা। জটিল কয়টা? 2টা। তাহলে যে একটি জটিল ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু -4। এগুলা তোমার কলেজ পরীক্ষাতে ডিরেক্ট এমসিকিউ দেওয়া দেয় একবারে, তাকে ডিরেক্ট এগুলো এমসিকিউ দেওয়া দেয়, ছোট ছোট অঙ্কগুলো এমসিকিউ দেওয়া দেয়। তাহলে করি, তুমি শুধু নাম্বারটা লেখো, প্রশ্নটা লিখবে না, তুমি শুধু নাম্বারটা লেখো। পাতার ওটাই তাহলে লেখো বাম পক্ষ কি দেওয়া আছে? 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। এটা দেওয়া আছে। এটার মান কত? অঙ্ক না করেও রেজাল্ট বাই করা যায়, এটা পরে আমরা শিখব। দেখো এখানে প্লাস দুটো একত্রে করি, 1 প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, এই দুটো একত্রে করি। আর এখানে তো প্লাস দুটো একত্রে দেওয়াই আছে, এখানে তো দেওয়াই আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা হোল স্কোয়ার প্রথম পদটার মধ্যে, আর পরেরটাতে এমনি রয়েছে। এখন এই 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত? মাইনাস ওমেগা না? তো এটার পরিবর্তে মাইনাস ওমেগা লিখে ফেলাই। আর 1 প্লাস ওমেগা ইকুয়াল টু কত? মাইনাস ওমেগা স্কোয়ার। তো লিখে ফেললাম মাইনাস ওমেগা স্কোয়ার। আর তারপরটা মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এই দুটাই কত? -2 ওমেগা হোল স্কোয়ার। আর এই দুটাই কত? -2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে -2 ওমেগা হোল স্কোয়ার -2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা কত হইব? 4 ওমেগা স্কোয়ার। এটা কত হইব? 4 ওমেগা টু দি পাওয়ার 4। 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগা টু দি পাওয়ার 4। আবার আমরা পড়েছি না ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওমেগা। ওমেগার ঘাত 3 বা 3-এর চেয়ে বেশি থাকলে আমরা কমাই দেব। তাহলে 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগা, কারণ ওমেগা কিউব ইকুয়াল টু কত 1, যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু কত 1। এখন যদি আমি এখান থেকে ওমেগা কমন নেই, 4টা যদি কমন নেই, পাতার উল্টায়, এখন যদি আমি 4টা কমন নিই তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগার মান কত? -1। আমরা ডিরেক্ট -4 লিখে দিতে পারি। এটাই তো আনসার পরীক্ষাতে বলছে। এইটা তোমার কলেজ পরীক্ষাতে এমসিকিউ দেওয়া দেয়। পাতার উল্টায় নেক্সট। অক্ষরপত্র প্রকাশনী 10-6 এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু কত? 9। হ্যাঁ, রূপন্তী প্রকাশনী বইটাও ভালো আছে, বইটা ভালো আছে। রূপন্তী প্রকাশনী যারা একটু পড়তে চায়, পড়াশোনা করতে চায়, তারা রূপন্তী প্রকাশনী বইটা পড়তে পারে। রূপন্তী প্রকাশনী এই কেতাব স্যারের বই, এটি ভালো বই। আচ্ছা, এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে প্রমাণ করে যে এটা ইকুয়াল টু 9। দেখো এই যে এডমিশন ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 15-16 সেশনে, আমি বললাম এইটি এডমিশন টেস্টে আইসা পড়ে। আচ্ছা, এখানে ওমেগার ঘাত প্রথম কাজ মাথায় রাখবা, ওমেগার ঘাত 3 বা 3-এর চেয়ে বড় থাকলে আমরা ছোট করবো। 3 বা 3-এর চেয়ে বড় থাকলে। তো শুরু করি। তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে? 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10। আচ্ছা, এনো স্কোয়ার থেকে দেবো, এই ওমেগা টু দি পাওয়ার 4-কে আমি ওমেগা লিখতে পারি, এই ওমেগা টু দি পাওয়ার 8-কে আমি ওমেগা স্কোয়ার লিখতে পারি। 6 বাদ যাবো গা, এখানে 10 আছে তাহলে 9 বাদ যাবো গা, শুধু ওমেগা লিখে লাই 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা, মানে ওমেগার ঘাত 3 বা 3-এর চেয়ে বড় থাকলে আমরা কমাই দিলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা লিখলাম কে লিখা পারলাম দেখে, যেহেতু ওমেগা কিউব ইকুয়াল কত 1। এখন দেখো এখানে 1 মাইনাস ওমেগা, আর এখানে এইটা বলেছে এটা ওমেগা, এটা ওমেগা, তো এটা 1 মাইনাস ওমেগা, আর এখানে কত আছে? 1 মাইনাস ওমেগা, তো 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার। আর এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর 1 মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার।
নাকি? এখন এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, এই দুইটাকে আমি একসাথে হোল স্কোয়ার লিখে ফেলাই। তাহলে 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। এখন তুমি এটা গুণ করে দাও, সিম্পল গুণ, এটা তুমি পারবা। 1 দিয়ে গুণ করলে 1 মাইনাস ওমেগা, আর ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব। ক্লিয়ার? এটুকু লিখছি পাতার উল্টায়। আচ্ছা, এখন দেখো, হ্যাঁ পাতার উল্টা এলাম, তো 1 মানে ওমেগা মাইনাস কমন এলাম। আচ্ছা, এইখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের পরিবর্তে কি মাইনাস 1 লেখা যায়? তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার পরিবর্তে মাইনাস 1 লেখা যায়, তাই লিখলাম। তো মাইনাসে মাইনাসে কত? প্লাস 1। তুমি সাইডটা বলে দিতে পারো, যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত? 0। তুমি বলতে পারো। তাহলে এই মাইনাস ওয়ান কত? প্লাস 1। এখন তো ক্যালকুলেশন, এগুলো তো তোমরা নিজেরাই করবা, এগুলো তো আর আমি করবো না। তাহলে 9 মিলছে? পাতার উল্টায় আমরা আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, বলছে কেতাব স্যারের 13 জি বলছে কি, এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে এই চারটার গুণফল কত 16। এটা তো তোমার পারা উচিত। প্রথম কাজ খেয়াল করো, মাথায় রাখবো, প্রথম কাজ, প্রশ্নটা পাওয়ার পরে ওমেগার ঘাত যদি 3 বা 3-এর চেয়ে বড় থাকে তা আমরা ছোট বানাবো। তাহলে করি। তাহলে বাম পক্ষ 3 বা 3-এর চেয়ে বড় থাকলে, তাহলে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16। প্রথম কাজ, ওমেগার ঘাত 3 বা 3-এর চেয়ে বড় থাকলে, তার মানে এই ওমেগা টু দি পাওয়ার 4 কত হবে? ওমেগা। আগে আমি এই পর্যন্ত লিখি, এই যে এই ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত? ওমেগা। তো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। এখন দেখো, এই ওমেগা টু দি পাওয়ার 4 কে লেখা যায় ওমেগা, এই ওমেগা টু দি পাওয়ার 8 কে লেখা যায় ওমেগা স্কোয়ার, এই ওমেগা টু দি পাওয়ার 4 কত? 8 কত হইব? স্কোয়ার। আর ওমেগা টু দি 16 কত হইব? ওমেগা। 15 বার যাইব, লিখলাম। ঠিক আছে, এখানে একটা সমান চিহ্ন আমরা দিয়ে দিই না, ওটা তো ঠিক আছে, গুণফল এটা। এখন প্লাসের গুলো একত্র করি, এই দুটো প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই দুটো একত্র করলাম। তুমি সাইডে বলে দিতে পারো, যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1, না দিলে না দাও, কোনো আপত্তি নেই। আচ্ছা, এই দুটো একত্র করলাম, এই প্লাসের দুটো একত্র করলাম, ঠিক আছে। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, আর এইখান থেকে লিখলাম 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, লিখলাম। এখন এখান থেকে আসি, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এই দুটো একত্র করি, আর এখানে করি 1 প্লাস ওমেগা এগুলো মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। ঠিক আছে, পাতার উল্টায় এই লাইনটাই আমরা আরেকবার লিখলাম। এখন দেখো, এই 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত? মাইনাস ওমেগা। 1 প্লাস ওমেগা ইকুয়াল কত? মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত? তো 1 প্লাস ওমেগা ইকুয়াল টু কত? মাইনাস ওমেগা স্কোয়ার। মানে বসাই দিই, বসাই দাও। এখন তো তুমি পারবা, এখন তোমার পারা উচিত। ঠিক আছে, তাহলে মাইনাস ওমেগা মাইনাস ওমেগা, তাহলে মাইনাস 2 ওমেগা, এটা মাইনাস 2 ওমেগা স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 2 ওমেগা মাইনাস 2 ওমেগা স্কোয়ার। এখন এই দুটো যদি গুণ করি, 4 4 কত? 2 2 4, তাহলে 4 ওমেগা কিউব। এই দুটো গুণ করলে কত? 4 ওমেগা কিউব। 4 ওমেগা কিউব ইন্টু 4 ওমেগা কিউব, 4 4 16। ওমেগা কিউবের মান কত? 1 নাকি? তাহলে কত? 4 4 কত? 16। এটাই তো প্রমাণ করতে বলছে।
প্রমাণ না মান নির্ণয় করতে বলছে? আচ্ছা, প্রমাণ করতে বলছে তো করি। 15টায় এখন তো আজকে আমরা ক্লাস শেষে দুটো এডমিশন টেস্টের প্রশ্ন সলভ করবো। 3টা প্রশ্ন সলভ করি, তোমরা করো। দেখো লেখো না, এটা এডমিশন টেস্ট, মানে আমরা কি পড়ি, একাডেমিকে কি পড়ি আর এডমিশনে কি আসে। দেখো প্রশ্ন বলছে, যদি ওমেগা এককের একটি কাল্পনিক ঘনমূল হয় তবে 1 + ওমেগা + ওমেগা স্কয়ারের মান কত? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 10-11। এত সহজ প্রশ্ন আসাটা উচিত? বলো তো, 1 + ওমেগা + ওমেগা স্কয়ার এর মান কত? 0। এটা মাত্র না পড়াইলাম। এত সহজ প্রশ্ন আসে? তোমার কলেজ পরীক্ষা তো প্রশ্ন তো আসছে অনেক কঠিন করে। 15টায় নাম্বার 2 খেয়াল করো, এডমিশন টেস্ট আরেকটা প্রশ্ন দেখি। এককের ঘনমূলের জটিল ঘনমূলদের যোগফল কত? জটিল ঘনমূলদের মানে জটিল ঘনমূলগুলো কোনগুলা? ওমেগা আর ওমেগা স্কয়ার। তাহলে জটিল ঘনমূলদের যোগফল কত? -1। তো -1 আছে, আছে, তাহলে এটা আনসার। ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা আরেকটা প্রশ্ন দেখি, এডমিশন টেস্টের প্রশ্ন। ওমেগা যদি এককের একটি জটিল ঘনমূল হয় তবে এত এর মান কত? এত এর মান কত? একটু বড় হয়েছে বললাম না, এই প্রশ্নটি এডমিশনে আসে। শোনো কথাটা, এটা প্লাস এটা প্লাস ছিল না, এখানে মাইনাস আছে, আছে না? তো এটাকে -2 ওমেগা হোল স্কয়ার, এই অঙ্কটা মাত্র করছি না আমি। এটা -2 ওমেগা স্কয়ার প্লাস এনে কত মাইনাস ওমেগা স্কয়ার আছে না, তাহলে এটা -2 ওমেগা স্কয়ার, এটা -2 ওমেগা স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, এটা 4 ওমেগা স্কয়ার, 4 ওমেগা টু দি পাওয়ার 4, তার মানে 4 ওমেগা স্কয়ার প্লাস 4 ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত ওমেগা? 4 মানে কত ওমেগা? তার মানে -4 হবে। এখানে 4, তার মানে কত হইব? -4। খুব কঠিন প্রশ্ন আসছে না, আমরা কি পড়ি আর কি আসে। ঠিক আছে, এই ক্লাসটা 2 নম্বর ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।